শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলা আয়োজিত শিক্ষায় সম্পদ লেটস স্টাডি ইন বেঙ্গলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। ঘাড় গুঁজে পড়াশোনা আমরা প্রত্যেকে করছি, কারণ প্রত্যাশা পূরণের একটা চাপ রয়েছে। নম্বর যে পেতে হবে, ভালো নম্বর পেতে হবে, চাকরি পেতে হবে, হাই প্যাকেজ স্যালারি নিয়ে রাখতে হবে, ডিগ্রি রাখতে হবে, সব কিছু মিলিয়ে একটা চাপ কিন্তু রয়েছে। ডিজিটালাইজেশনের একটা যুগ, গ্লোবালাইজেশনের যুগ, সব কিছুই তো এগোচ্ছে। কিন্তু নম্বরের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, সেদিকে কি নজর রাখা হচ্ছে? এই নিয়েই আজকের আমাদের আলোচনা। গুরুত্ব থাকুক শিক্ষার্থীর মনের বিকাশে। আরও একবার আমাদের প্যানেলিস্টদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুপম মুখোপাধ্যায়, অধ্যক্ষ লালবাগ কলেজ। আমাদের সঙ্গে রয়েছেন অতনু বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক বহরমপুর কলেজ। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সন্দীপ ঘোষ, ডেপুটি ডিরেক্টর জেআইএস গ্রুপ। এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সমিত রয়, চেয়ারম্যান রাইস গ্রুপ, চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর অরূপ ভৌমিক, ডিরেক্টর ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। প্রথমেই সন্দীপবাবু, আপনার থেকে একবার জানি যে এই যে নম্বরের দিকে একটা নজর থাকেই, যে ছেলেমেয়েরা কত নম্বর পেলো, অভিভাবকরা সবসময় মার্কশিট, ক্লাস টেস্টের রেজাল্টের দিকে নজর রাখে, কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা হয়ে ওঠে না। কতটা জরুরি? সবার প্রথমে সমস্ত গুণীজনকে আমার নমস্কার এবং নিউজ 18কে ধন্যবাদ একটা সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার। আজকের যে বিষয়, তার আগে আমি আমার নাম ডক্টর সন্দীপ ঘোষ এবং আমি অ্যাকচুয়ালি জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড অলসো আই এম লুকিং আফটার দ্য আইকিউএসি। তো আজকের যে এই কনটেক্সট, মনের বিকাশ, আপনি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন আজকে, যে ছাত্রছাত্রীদের এক জায়গায় এক গুচ্ছে একটা জায়গার মধ্যে একটা মানে আবদ্ধ থাকতে তারা চায় না। এবং সেই একই পরিস্থিতি অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 2020 সালের কোভিডের সময়। কোভিডের সময় সমগ্র বিশ্বে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে মানুষ বাধ্য হয়েছিল নিজের ঘরের মধ্যে থাকতে। কিন্তু সেই সময় শিক্ষা বা শিক্ষা ব্যবস্থার একটা বিশাল বড় দায়িত্ব ছিল যে মানুষের জীবনকে একই পথে, মানে একই রাস্তাতে চালিয়ে নিয়ে যাওয়ার যতটা সম্ভব সেইভাবে। কারণ সেই সময় মানুষের কাছে শিক্ষার চেয়ে বেশি স্বাস্থ্য ইম্পর্টেন্ট ছিল। সেই সময় মানুষ ভেবেছিল যে আগে স্বাস্থ্য, আমরা তো আগে বাঁচি, তারপরে তো আমরা শিখবো কিছু। তো সেই সময় শিক্ষা প্রতিষ্ঠানদের কাছেও একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল যে কিভাবে শিক্ষাকে আগে নিয়ে যাওয়া যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে অনলাইন শিক্ষার ব্যবস্থাটা একটা বিশাল বড় ভূমিকায় আমরা দেখেছি যে নিয়েছে, এবং সেটা সারা বিশ্বে পপুলার হয়েছে। এবং এখন আমরা জানি যে অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনেও আমরা অনেক ধরনের কোর্সকে অফার করছি সব জায়গাতে। আমি যদি আমাদের কলেজের এক্সাম্পল নিয়ে বলি, জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট রেভলিউশনারি স্টেপ আমরা নিয়েছিলাম 2017 সালে। সেটা ছিল একটা অন্য ধরনের ইনোভেটিভ টিচিং লার্নিং সিস্টেম, হুইচ উই কল্ড অ্যাজ ফ্লিপড লার্নিং সিস্টেম। এই ফ্লিপড লার্নিং সিস্টেমটার প্রাইমারি যে ভিত্তিটা ছিল, সেই ভিত্তিটা ছিল আমরা প্রাথমিকভাবে ছাত্রদেরকে যে টপিকটা, ধরুন একদিন একটা ক্লাসে পড়ানো হবে, সেই টপিকটার উপর ডিজিটাল কন্টেন্ট প্রডিউস করে সেটা স্টুডেন্টদেরকে আমরা আগেই সরবরাহ করতাম। এবং স্টুডেন্টদের কাজ ছিল সেই প্রি ডিফাইন্ড যে ডিজিটাল কন্টেন্টটা রয়েছে সেই পার্টিকুলার ক্লাসের জন্য সেটাকে তারা কিছুটা পড়ে যতটুকু তার ইচ্ছা হয়, তার ফ্রিনেসে যেটুকু সে পড়তে পারে, তার একটা ফ্রি মাইন্ডে সে যতটুকু পড়তে পারে, সেটা পড়ে সে ক্লাসে আসতো। এবং সেই ক্লাসে আসার পরে যাতে তাকে আমরা হায়ার অর্ডার লার্নিংয়ের দিকে নিয়ে যেতে পারি, সেই ব্যবস্থাটা করার আমরা চেষ্টা শুরু করেছিলাম, যাতে আমরা জানি যে একটা মনোলগ যেন না হয়, ক্লাসটা যাতে একটু স্টুডেন্ট ওরিয়েন্টেড হয় এবং ক্লাসটা যাতে একটা ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সিস্টেমে আসে, সেইভাবে আমরা ক্লাসকে ডিজাইন করেছিলাম। এবং এই ধরনের ক্লাসের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা টিচার একদিকে বসে রয়েছে এবং স্টুডেন্টসরা আরেক দিকে বসে রয়েছে, সবাই সেরকম কিন্তু নয়। এই টিচিং লার্নিং সিস্টেমে একটা ক্লাসরুম, যেটাকে আমরা ডিজিটাল স্মার্ট ক্লাসরুম বলি, সেটা সম্পূর্ণভাবে অডিও ভিজুয়াল এইড তো সেখানে রয়েছে, বাট সেখানে টিচার কিন্তু সেন্টারে থাকে এবং স্টুডেন্টসরা কতগুলো টেবিলে 6 জন বা 5 জনের গ্রুপে থাকে।
এবং তাদের জব হয় সেই সময় তারা যেটা পড়ে এসছে ইন ক্লাস অ্যাক্টিভিটি যেটা টিচারও তৈরি করে সেই অ্যাক্টিভিটি তাদেরকে দেওয়া হয় এবং তারা সেই অ্যাক্টিভিটিটার মধ্য দিয়ে কিছু না কিছু কন্টেন্টকে ক্রিয়েট করে, কিছু না কিছু নিজেদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে অ্যাপ্লাই করে। এইভাবে তারা এই সিস্টেমটাকে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদের হায়ার অর্ডার লার্নিং যেটাকে আমরা ক্রিয়েশন লেভেলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, মানে আমাদের যে ব্লুমস ট্যাক্সোনমি যে জিনিসটা হয়, যেখানে আমরা শুরু করি রিমেম্বারিং থেকে, তারপরে আমরা যাই আন্ডারস্ট্যান্ডিংয়ে, তারপরে আমরা যাই অ্যাপ্লিকেশন। আমরা সবাই জানি ইঞ্জিনিয়ারিং স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ অ্যাপ্লিকেশন, বাট এই যে অ্যাপ্লিকেশনটা দিয়ে শুরু হয়, অ্যাপ্লিকেশনের পরে আলটিমেটলি আমরা অ্যানালিসিসে যাই, ইভ্যালুয়েশনে যাই এবং ক্রিয়েশনে আসি। তো কোনো কিছু ক্রিয়েট করার যে প্রাইমারি যে আমাদের যে আলটিমেট ইন্টেনশন, সেখানে যাওয়ার জন্য কিন্তু এই সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা কাজ করেছিলাম এবং এই জন্য আমরা 25 ডিজিটাল ক্লাসরুমস আমাদের ওখানে আমরা তৈরি করেছিলাম, প্রচুর ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু এইটা কোভিডের সময় আমাদের কাছে একটা সাপে বড় হয়ে গেল। মানে এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রিভিলেজ ছিল যে আমরা অলরেডি প্রিপেয়ার্ড টু ফেস অলরেডি ডিজিটাইজ কন্টেন্ট, যেগুলো নাকি প্রত্যেক সেমিস্টারের জন্য আমরা বানিয়েছিলাম, প্রত্যেক কোর্সের জন্য আমরা বানিয়েছিলাম, সেটা কিন্তু ভীষণভাবে কাজে লেগেছে এবং স্টুডেন্টদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি উইথ দ্য কন্টেন্টস। কিন্তু মনের বিকাশ, আলটিমেটলি মনের বিকাশ কিন্তু সত্যি বলতে ঘরে বসে থেকে সম্ভব নয়, এটা আমিও মনে করি। এর জন্য বাইরে বেরোনো খুব জরুরি, শরীরচর্চা খুব জরুরি, মেডিটেশন খুব জরুরি এবং এই জিনিসগুলো ঘরে বসে থেকে বা ঘরের বাইরে বেরিয়ে মানুষের একটা অভ্যাসে কিন্তু স্টুডেন্টদের একটা অভ্যাসে অবশ্যই আনতে হয়। একদমই। অরূপবাবু, আপনার কাছে একবার জানবো, যেমনটা উনি বললেন যে শরীরচর্চা খেলাধুলাও দরকার, শুধু ঘরে বসে হবে না। সেক্ষেত্রে তো আমরা এটাও ভাবতে পারি যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা বা প্রশিক্ষণপ্রাপ্ত কিছু অ্যাডিশনাল কোর্স ইনস্টিটিউশন না রেখে এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখলেও সেটাও কোথাও না কোথাও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাবে। শুভ সন্ধ্যা। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে, মঞ্চে উপস্থিত গুণীজনদেরও। যেটা প্রথমে আমাদের একটু জেনে নেওয়া দরকার, গুরুত্ব থাকুক শিক্ষার্থীর মনের বিকাশে। এই যারা উপস্থিত আছে এখানে ছেলেমেয়েরা, এরা এরপর প্রফেশনাল লাইফে যাবে হায়ার সেকেন্ডারির পরে, তাহলে ওই যে প্রফেশনাল লাইনটা সেটা তারা চুজ করবে কী করে? তাহলে প্রথম তো তার মনটা কি বলছে, তাহলে সেই মনটাকে স্টাডি করা দরকার। সেই মনটা কি ক্রিয়েটিভ মাইন্ড, সেই মনটা কি ফিলিং মাইন্ড, তাহলে কি ধরনের তার মনটা চাইছে, বা আর্টিস্টিক মাইন্ড, সেইটা একটা প্রথম কিন্তু স্টাডি করা দরকার। তারপরে তো তার নেক্সট পদক্ষেপ হবে প্রফেশনাল লাইনে কোথায় যাবে পড়তে, নেক্সট আমরা যেটা নেক্সট বলছি। তো ফার্স্ট স্টাডি, সে কি খুব ইন্ট্রোভার্ট, সে কি খুব এক্সট্রোভার্ট, তাহলে এই জিনিসগুলো কিন্তু প্রথমে যদি আমরা স্টাডি করতে পারি, তাহলে কে স্টাডি করবে? তাহলে স্কুলের মাস্টারমশাইরা, বাড়ির যারা গার্জেন, তারা স্টাডি করে যদি তার একটা ম্যাপ তৈরি করা যায়, তাহলে কিন্তু তার হায়ার এডুকেশনটার যে সিলেকশন অফ ব্রাঞ্চেস বা সাবজেক্ট হবে সেটা কিন্তু পারফেক্ট হবে। একদমই, এইটা আমাদের প্রাথমিক কাজ। কিন্তু এইবারে কোভিড কিন্তু আমাদের অনেক কিছু দিয়ে গেছে, যেটা সবার আগে দিয়ে গেছে এই যে বিভিন্ন বিখ্যাত প্রফেসর যারা আইআইটি এবং এমআইটি বিভিন্ন জায়গায় যারা আছেন এবং ইউনিভার্সিটি অফ বার্কলে, যেখান থেকে বিভিন্ন সাবজেক্টগুলো এবং টেকনোলজিক্যাল সাবজেক্টগুলো ডেভেলপ হয়েছে, বিখ্যাত প্রফেসররা তাদের লেকচার কিন্তু আমরা পাচ্ছি, যেটা আমরা আগে পেতাম না। কেন, আমার অভিজ্ঞতা, আমি দীর্ঘ 34 বছর ধরে এডুকেশনে আছি, ইঞ্জিনিয়ারিং এডুকেশন, আমার সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমরা 90s-এ আইআইটি থেকে ভিডিও রেকর্ড আনাতাম ওদের লেকচারগুলো দেখানোর জন্য। কিন্তু এখন এই কোভিডের জন্যে কিন্তু আমরা গুগলে অনেক লেকচারগুলো পাই, যেগুলো কিন্তু খুব রিচ এবং এগুলো খুব ছেলে মেয়েদের ডেভেলপ করার জন্য কাজে লাগে। একদমই। সমিতবাবু, আপনার থেকে একটু জানবো, অরূপবাবু যেমন বলছিলেন যে শিক্ষার্থীকে বোঝাটা খুব দরকার। মানে আমি যখন, আপনি তো ক্লাসে রোজ ক্লাস নেন, আপনি পড়ান, পড়ুয়াদের পড়ার সময় কোথাও মনে হয়েছে যে আপনি পড়াতে পড়াতে তো বুঝতে পারলেন যে তার একটা পরিস্থিতি ঠিক নয়, মানে প্রতিকূল পরিস্থিতিতে কোথাও সে রয়েছে, কারণ তার মানসিক স্বাস্থ্য ঠিক নয়, মানে সেই জিনিসটাকে বোঝা যায়? আমি আপনার প্রশ্নের নাকি ইন্টারাকশনটা খুব দরকার? আমি আপনার প্রশ্নের উত্তরটা একটু পরে আসছি। দেখুন, ছেলেমেয়েদের সার্বিক বিকাশের জন্য ন্যাশনাল যে স্পোর্টস পলিসি রয়েছে,
প্রতিটা ইউনিভার্সিটিতে তা প্রয়োগ করা দরকার। ভারতীয়রা যখন অলিম্পিক শুরু হয় তারপরে সব হাই হুতাশ করতে আরম্ভ করি আমরা, কেন গোল্ড মেডেল আসছে না, কেন কি হচ্ছে সিলভার মেডেল আসছে না, এইসব ব্যাপার। কিন্তু আমরা জানি যে সারা পৃথিবীতে যে সমস্ত ইউনিভার্সিটি খুব নাম করেছে, 4টে কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হয়। একটা হচ্ছে ভালো ইনফ্রাস্ট্রাকচার, এক্সিলেন্ট ফ্যাকাল্টি, নাম্বার 3 হচ্ছে স্পোর্টস অ্যান্ড গেমস, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে গুড ফুড, ভালো খাবার পাওয়া যায় নাকি। আপনারা যদি লক্ষ্য করেন এই মুহূর্তে, যেমন আমাদের ইউনিভার্সিটিতে 7,000 স্টুডেন্ট পড়ে, তার মধ্যে 700 স্টুডেন্ট হচ্ছে ন্যাশনাল প্লেয়ার। এরা হয় পাঞ্জাব নয় হরিয়ানা থেকে এসছে। এই গত যে খেলো ইন্ডিয়া হলো, 1800 ইউনিভার্সিটির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে অ্যাডামাস ইউনিভার্সিটি 9th পজিশন পেয়েছে, রাইট। এবং আপনি যদি আমাদের ইউনিভার্সিটিতে যান, সারাদিন কিন্তু ছেলেমেয়েরা নয় ফুটবল খেলছে, নয় ভলিবল খেলছে, ক্লাসের বাইরে। তাই এই যে আজকের পড়াশোনা, কারণ এরাই তো কর্পোরেট হাউসে যাবে, গেলে পরে আজকে পড়াশোনার চাপ রয়েছে, আগামী দিনের পেশাগত চাপ আসবে। এই পেশাগত চাপকে সামলানোর একমাত্র উপায় হচ্ছে বহুল পরিমাণে খেলাধুলায় অংশগ্রহণ করা। এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এটা আরম্ভ হয়েছে। আপনি যদি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দেখেন, হরিয়ানা বিশ্ববিদ্যালয় দেখেন, হ্যাঁ, প্রতিটা ইউনিভার্সিটিতে কিন্তু খেলাধুলায় খুব জোর দিচ্ছে। এবং শুনে খুশি হবেন, পশ্চিমবঙ্গের বেশ কিছু স্কুলেও কিন্তু এখন বেশ কিছু খেলাধুলা কম্পালসারি হয়েছে। সুইমিং তাদের মধ্যে একটা, নাম্বার 2 হচ্ছে বাস্কেটবল, নাম্বার 3 হচ্ছে ভলিবল, অনেক স্কুলে একাডেমি তৈরি হয়েছে, ব্যাডমিন্টন একাডেমি, টেবিল টেনিস একাডেমি। তাই আমি বলবো যে মনের বিকাশের একটা জায়গা হচ্ছে তাদের খেলাধুলা করা। নাম্বার 2 হচ্ছে নিশ্চয়ই একটা ছেলে মেয়েকে ক্লাস নিতে গেলে পরে আমরা বুঝি যে তার মনের বিকাশের ক্ষেত্রে কোথায় অসুবিধা হচ্ছে। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ফ্যামিলিগত দিক থেকে মানে হচ্ছে আর্থিক কারণে তাদের একটা চাপে থাকে বা সিচুয়েশনের একটা চাপে থাকে, আরেকটা হচ্ছে সামাজিক যে প্রেশার থাকে সেটা। তা অবশ্যই এখন স্কুল কলেজগুলোতে তাদের সাইকোলজিস্ট থাকে, তাদের কাউন্সিলার থাকে। ভারতীয় ক্রিকেট টিমে, ফুটবল টিমে 3 থেকে 4 জন সাইকোলজিস্ট রয়েছে। তার মানে প্লেয়ার যারা খেলে তাদেরও মন খারাপ হয়। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানেও রাখাটা অবশ্যই নিশ্চয়ই। এবং গভর্নমেন্টের এখন নতুন নিয়ম এসছে যে প্রতিটা স্কুলে একজন করে সাইকোলজিস্ট রাখতেই হবে। দেশ স্বাধীন হয়েছে 75 বছর মাত্র আমরা অতিক্রম করলাম। তাই রাতারাতি দেশ স্বাধীন হলে পরে সেই দেশে সব কিছু ঠিক হয় না। কারণ যারা কি হচ্ছে আমাদের পরাধীন রেখেছে, তারা দেশটাকে পরাধীনতার সময় একেবারে লুণ্ঠন করে সব নিয়ে চলে গেছে। সারা পৃথিবীর ইতিহাস বলে যে দেশ যখন স্বাধীন হয় 100 বছর লাগে সেই দেশের পরিপূর্ণতা পেতে। ভারতবর্ষেও যদি আপনারা দেখেন যে প্রথম 30 বছর গেছে খাদ্যে স্বাবলম্বী হতে, 30 বছর শিক্ষায় স্বাবলম্বী হতে, নেক্সট 30 বছর আসছে হেলথ রিসার্চের ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যেই আমরা খেলাধুলায় কিন্তু উন্নতি করব। আগে ভারতীয় প্লেয়াররা অলিম্পিকে যেতেন শুধুমাত্র পার্টিসিপেট করতে, এখন কিন্তু কয়জন থার্ড হচ্ছে, ফোর্থ হচ্ছে, প্রতিটা ভারতীয় কিন্তু ভাবছে। তাই আমাদের এডুকেশন সিস্টেমে মনকে বিকশিত করার জন্য খেলাধুলা থেকে আরম্ভ করে অনেক পদ্ধতি আরম্ভ হয়েছে, এবং যা ভারতীয় ছাত্রছাত্রীদের অনেকভাবে এগোতে সাহায্য করবে। আমি আসবো আবার আপনার সমিতবাবু আপনার কাছে। শুভম বাবু, আপনার থেকে একবার জানবো, এই যে যেমনটা সমিতবাবু বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানে এক একজন সাইকোলজিস্ট বা মনোবিদ রাখাটা আবশ্যিক, বা ধরুন আমরা সিলেবাসেও আনলাম মানসিক স্বাস্থ্য, তাতে কি চিত্রটা বদলাবে? হ্যালো, শুভ সন্ধ্যা। ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে যে প্রত্যেক বছর এরকম ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করেন, এবং এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে সত্যিই গর্বিত, কারণ বিশিষ্ট মানুষদের সঙ্গে বসবার সুযোগ আপনারা করে দিয়েছেন। দেখুন, আমি একটু আলাদাভাবে বলবো। আমরা একটা কথা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমি মানসিক স্বাস্থ্য রক্ষা করার জন্য একজন কাউন্সিলরকে নিয়োগ করব, নাকি আমি সেই পরিবেশটা আমার ছাত্রছাত্রীকে তুলে দেব যেখানে আমার এটার প্রয়োজনীয়তাটা কমে যাবে? আপনি দেখুন যে আমরা প্রতিনিয়ত যে মডার্ন এডুকেশনাল সিস্টেম, ওনারা বলছিলেন যে
কেন আমরা ওই কোভিডের সময় আমরা অনলাইন সিস্টেমটাকে করলাম। এবং আগের আলোচনাতেও স্যার বলছিলেন যে আমরা একজন গুড টিচারের কথা বলছি। তো গুড টিচার মানেটা কি? আমি ক্লাসরুমে স্যার বলছিলেন যে আমি বাইরের থেকে কোনো কিছু অনলাইন থেকে নিচ্ছি, সেটা আমি ছেলেমেয়েদের কপি করে দিচ্ছি, এটা গুড টিচারের লক্ষণ নয়। কেন নয়? স্যার যেটা বললেন যে আমরা খুব ভালো ভালো জিনিস পাচ্ছি, অবভিয়াসলি পেতেই পারি, কিন্তু যে ক্লাসরুমে আমি বসে আছি, আমার ক্লাসরুমের স্টুডেন্টদেরকে যদি আমি জাজ না করতে পারি, অর্থাৎ তারা কোন লেভেলের, সেখানে যদি আমি বিভাজনটা ঠিকমতো না করতে পারি, সেই সাইকোলজিটা যদি আমি বুঝতে না পারি, তাহলেও কিন্তু আমি গুড টিচার হতে পারবো না। আমি অগাধ জানি, আমার কাছে অনেক ইনফরমেশান আছে, কিন্তু আমি কাদেরকে দিচ্ছি? উল্টো দিকে দেখুন, প্রতিদিনের যে পড়াশোনার চাপ, একটা বাচ্চার থেকে 4 মাস বয়স থেকে সাইকোলজির ব্যাপারগুলো আসে, আমি ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই বাচ্চাটির যে রুটিন, ডেলি রুটিন, সেখানে তাকে কম্পিটিশানে টিকে থাকার জন্যে সে ঘুমোবে কতক্ষণ, সেটাও তার রুটিনের মধ্যে তৈরি করে দেওয়া আছে। স্যার যেটা বলছিলেন যে 24/7, এই যে পরিবেশটা, এই পরিবেশটা তো ছোটোবেলার থেকে দেওয়া সম্ভব নয়। আমরা অনেক এগোচ্ছি, আমরা কিন্তু রাইজের সঙ্গেও আমার কলেজের মৌ আছে, আমরা প্রত্যেকবার ক্যাম্পাসিং করছি, ওনারা আসছেন, টিসিএস আসছেন, তারা এসে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যাচ্ছেন, কিন্তু মানসিক বিকাশের জায়গাটাই মাঝে মাঝেই আমাদেরকে কিন্তু এই কাউন্সিলরের শরণাপন্ন হতে হচ্ছে, কারণ সে সেই অবকাশটা পাচ্ছে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে আমরা যখন পড়াশোনা করতাম বা বাড়িতে থাকতাম, তখন কিন্তু আমার কাছে মোবাইল ছিল না যে আমি বিছানায় বসে খাবারটা অর্ডার দিয়ে দিলাম, খেলনাটা অর্ডার দিয়ে দিলাম, আমি কারোর সঙ্গে মিশছি না। একে তো জয়েন্ট ফ্যামিলি নেই, ছোট একা একটা খাবার ভাই বোনে ভাগ করে খেতে হবে, সেই ব্যাপারটাও নেই। ফলে শুধু আমাকে তৈরি করতে হবে, আমার মধ্যে যে প্রক্ষোভগুলো আছে, সেখানে যে মানসিকতার বিকাশ ঘটা, মূল্যবোধের বিকাশ ঘটা, এই পরিবেশটা নেই। বাবা মা দুজনে সার্ভিস করছেন, তারা সেই পরিবেশটা দিতে পারছেন না। এবার হয়তো আমাকে পড়তে পড়তে মা বললো, যা তো মন্টু কাকুর দোকান থেকে অমুক জিনিসটা নিয়ে আয়। আমি ছোটবেলায় দৌড়ে চলে গেলাম, ওখানে আমার সমাজের সঙ্গে একটা অ্যাক্সেস হলো। হয়তো দৌড়তে গিয়ে আমি পড়ে গেলাম, একটা অপরিচিত লোক, যা হয় আর কি, একটা ছোট বাচ্চা তাকে হাত ধরে তুলে দাঁড় করাচ্ছে, সে হয়তো জানেও না যে ওই ছেলেটি কার, সে জিজ্ঞেস করছে বাবা লাগেনি তো। এই যে সোসাইটি আমাকে দেয় এবং সোসাইটির জন্য আমার ভাববার দরকার আছে, এই যে মানসিক বিকাশটা একটা বর্ডার আসপেক্টে, সেই জায়গাটা থেকেও কিন্তু এরা বঞ্চিত হচ্ছে। সুতরাং এই জায়গাটা নিয়েও বোধহয় ভাববার দরকার। একদম একদম এই প্রসঙ্গে আসবো, তবে অতনুবাবু আপনার থেকে একবার জানার চেষ্টা করি। যেমন শুভমবাবু বলছিলেন যে শিক্ষক, ওনাকেও বুঝতে হবে সেই আমরা মনোবিদ স্কুলে রাখবো নাকি সেই পরিবেশটা দেব, সেটা আমাদের জানা দরকার। ভালো শিক্ষক, একজন ভালো ছাত্র হওয়া অবশ্যই দরকার। সেই জায়গা থেকে ছাত্রদেরকে বোঝা কতটা জরুরি, মানে সেটা কি প্রশিক্ষণপ্রাপ্ত তাহলে শিক্ষক নিয়োগ করতে হবে, নাকি যারা পুঁথিগত শিক্ষা বিএড এমএড করে এসেছেন, পড়াচ্ছেন, তাদের পক্ষে কি আদৌ সম্ভব যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যটা বোঝার? আজকে এই সুন্দর যে সন্ধ্যায় আমরা সকলে মিলিত হয়েছি, এখানে সকল গুণীজনদের আমার শ্রদ্ধা প্রণাম ও ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা, এবং তার সঙ্গে অনেক কৃতজ্ঞতা জানাই নিউজ 18 নেটওয়ার্কে। একটা মহামারী পেরিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, তো এখন সব কিছুই আমরা স্বাভাবিক ছন্দ বা গতিতে আছি। তো সব থেকে আগে বুঝতে হবে আমাদের মন। সাধারণত আমরা এখন সকলেই জানি আমাদের মনের একটা অংশ আমরা নিজেরা নিয়ে চলি, একটা অংশ আমাদের বড়রা বা বন্ধুবান্ধব বা বাবা মায়েদের সঙ্গে থাকে। চেতন আর অচেতন, কনসাস আর সাবকনসাসের কথা বলছি। এবার আমাদের যে একাডেমিক শিক্ষা, সেই শিক্ষাটাই আমাদের কিন্তু চূড়ান্ত নয়, বা আমাদের পুঁথিগত যে বিদ্যা, এর সঙ্গে আমাদের আরও কিছু সহশিক্ষার বিষয় আছে। সেখানে কিছু নৈতিকতা, মননশীলতা, এগুলো কাজ করবে। যে কারণে স্কুলে প্রথম থেকেই যদি সহশিক্ষার যে বিষয়গুলো, যেমন চিত্রকলা, অঙ্কন, খেলাধুলো, এই বিষয়গুলো যদি চালু থাকে, এবং সেই জায়গাতে একজন শিক্ষক যিনি আসছেন তিনি তো অনেকটাই আমাদের যারা ছোট তাদের থেকে যথেষ্টই বয়সের দিক থেকে বড়, এবং তিনি অনেকগুলোই ধাপ পেরিয়ে এসেছেন।
তো সেই জায়গায় তার যে শিক্ষা, সেখানে তাকে যে সাইকোলজিস্ট হতে হবে বা তাকে অন্য ভাবধারা পোষণ করে আসতে হবে সেরকম কোনো আশা করি প্রয়োজন পড়বে না। শুধু তার ধারণার সঙ্গে ছোটদেরকে তাকে গড়ে তুলতে হবে, তাকে মানিয়ে নিতে হবে এবং তাদের কাছাকাছি যেতে হবে। স্কুল পাঠ্যের সঙ্গে যেগুলোর মিলন ঘটবে সেইগুলোর সঙ্গে তাকে আত্মিকভাবে যুক্ত হবে। তাই স্পেশালি যে কোনো কিছুর জন্য তাকে স্পেশাল হতে হবে এটা মনে হয় যুক্তির মধ্যে পড়বে না। একদমই। সন্দীপবাবু, আপনার থেকে এই জায়গায় একবার জানবো যে আজকে যে আমরা আলোচনা করছি মানসিক স্বাস্থ্য, মনের বিকাশ নিয়ে, কিন্তু আজ থেকে 10 বছর আগে যদি আমরা দেখি ছবিটা তো অন্য ছিল। মানে তখন মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে হবে আমাদের, বা নজর দিতে হবে, সচেতন হতে হবে, সেই ছবিটা তো ছিল না। এতটা ফারাক কেন হলো? অ্যাকচুয়ালি অনেক গুণীজন বলেন যে যদি না আমরা নিজেদেরকে মেজার করতে পারি, আমরা যদি পরিমাপ করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো উন্নতি করতে পারি না। তো প্রচুর বড় বড় সংস্থা এরমভাবে অনেক ধরনের অ্যাসেসমেন্টস বার করেন যার থেকে জানা যায় যে আমাদের ক্রিয়েটিভিটি বাড়ছে না কমছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি। এরকমও একটা সময় আমরা ইন্ডিয়াতে দেখেছি যেখানে টোটাল এমপ্লয়াবিলিটি মানে কাকে চাকরি দেওয়া যাবে সেই রেটটা অনেকটা ডিগ্রেড হয়ে গেছিলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু এইভাবে ভেবেছে, ইউজিসি এইভাবে ভেবেছে যে নিশ্চয়ই আমাদের পড়াশোনার সিস্টেমের মধ্যে কিছু প্রবলেমস রয়েছে যেগুলোকে ঠিক করা প্রাইমারি ক্ষেত্রে দরকার, সেকেন্ডারি ক্ষেত্রেও দরকার এবং অ্যাডভান্স হায়ার এডুকেশনও দরকার। সেইভাবে রিস্ট্রাকচার করতে হয়েছে আমাদের পড়াশোনার সিস্টেমকে এবং আমাদের বহু জায়গাতে সেগুলো এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে রয়েছে। কেন রয়েছে? বিকজ আমরা এইভাবে ভেবেছি যে শুধু পুঁথিগত বিদ্যা, যেটা নাকি বারবার করে তাদেরকে একটা কম্পিটিশনে ঠেলে দেওয়া হচ্ছে যে তোমাকে এতগুলো সাবজেক্টস পাস করতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে বা তোমাকে র্যাঙ্ক করতে হবে, এই চক্করে হয়তো কোনো না কোনোভাবে তার মানসিক বিকাশটা হচ্ছে না। সে হয়তো একটা ইঞ্জিনিয়ার হচ্ছে বা সে হয়তো একটা ডাক্তার হচ্ছে, কিন্তু তার ভিতরে এথিক্স জন্মাচ্ছে না বা তার ভিতরে মূল্যবোধ আসছে না। তাহলে সেই ধরনের পড়াশোনাও নিশ্চয়ই আমাদের কিছু করানো দরকার। আমাদের ফাঁক কিছু এমন দিতে হবে, আমাদের সিলেবাসটাকে এত কঠিন বা এত বিশাল করলেও হবে না যেটা তার মনটাকে পুরোপুরি অকুপাইড করে দেবে এবং সে ভাবতেই ভুলে যাবে যে আমি একটা মানুষও, আমার কিছু নৈতিক কর্তব্য আছে। সেই নৈতিক কর্তব্যগুলো করার জন্য তাকে স্পেস দিতে হবে। সেইভাবে কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা, সেইভাবে এখন কারিকুলামকে ডেভেলপ করা হচ্ছে আন্ডার ন্যাশনাল এডুকেশন পলিসি। এবং আমরা দেখছি যে সেখানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল নলেজ সিস্টেম যাকে বলা হয় সেই ধরনের শিক্ষাকে আবার আনার ব্যবস্থা হচ্ছে। হিউম্যান ভ্যালুজ অ্যান্ড এথিক্স এই ধরনের সাবজেক্টসকে আবার আনা হচ্ছে এবং সেগুলোকে জোর দেওয়া হচ্ছে, সেগুলোকে ম্যান্ডেটরি কোর্স করা হয়েছে এখন এবং অনেকেই অলরেডি এটাকে ইমপ্লিমেন্টও করেছে। এবং শিক্ষাগত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে বড় আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ছাত্রদের স্পেস দেওয়ার জন্য আমাদেরকে অনেক ক্লাবস তৈরি করতে হয়। আমাদেরকে ফটোগ্রাফি ক্লাব, মিউজিক ক্লাব এবং যোগা ক্লাব, এই ধরনের স্পোর্টস ক্লাব তো বটেই, স্পোর্টস তো প্রাইমারি, এর সঙ্গে এই ধরনের ক্লাবসগুলোকে যদি আমরা রাখতে পারি, আমরা এনএসিসি ক্লাবসকে যদি রাখতে পারি, তাহলে তাদের সত্যি এবং ছাত্রদেরকে ইনভলভ করতে পারি। ছাত্রদের শুধু ক্লাবস বানালেই চলবে না, ছাত্রদেরকে ইনভলভ করার জন্য প্রত্যেকটা টিচারকে অংশ নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবে ছোট ছোট কোর্স শুরু করতেই পারে মানসিক স্বাস্থ্যের জন্য। অরূপবাবু, সেই জায়গায় শুধু তো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নেই, অভিভাবকদেরকে তো একইভাবে এগিয়ে আসতে হবে। শুধু নম্বরের উপর জোর দেওয়া, চাপ বাড়ানো, কিন্তু কোথাও না কোথাও দিনের শেষে তারা ভালো আছে কি না সেটাও তো সচেতন হওয়াটা দরকার অভিভাবকদের। একই কথা যদি আমরা আরেকবার অন্যভাবে ভাবি, যে স্টুডেন্টটা ধরুন এখানে আমার বসে আছে, এরা এখনও হায়ার সেকেন্ডারি হয়তো দিয়েছে, নতুন জায়গায় যাবে, প্রথম কথা সিলেকশন অফ দ্য কোর্স, কোনটা নিয়ে তারা এগোতে চায়। সেকেন্ডলি যখন তারা ঢুকে যাচ্ছে কোনো কোর্সের মধ্যে, ধরুন আমার এখানেই ক্যামেল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতেই বলছি, এখানে আমার মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে। তো সেখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যদি আমরা ক্রিয়েটিভ ফোরামগুলো রেখে দিই, যেমন ধরুন আমরা একটা টেকনোলজিক্যাল ফেস্ট, সে সমস্ত ছেলেমেয়েরা ছোট ছোট টুল তৈরি করবে, ছোট ছোট ডিভাইস বানাবে, তার একটা আমরা কম্পিটিশান করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে বেশ কিছু ছেলেমেয়ে তো পার্টিসিপেট করছে। আবার দেখছি আমরা কালচারাল ফেস্ট রেখে দিচ্ছি, সেখানে সমস্ত রকমের গান, নাচ থেকে শুরু করে জিনিসগুলো, সেখানেও তারা পার্টিসিপেট করছে। খেলাধুলোর সেখানেও কম্পিটিশান রেখে দিচ্ছি। আমার সামনেই ইন্ডাস্ট্রিয়াল হাব যেটা আমাদের পানাগড়ে তৈরি হয়েছে, আপনারা শুনেছেন হয়তো, ওখানে অনেক নতুন ইন্ডাস্ট্রি এসছে ওখানে। তো আমাদের ছেলেমেয়েরা ওখানে রেগুলারলি যাচ্ছে,
যে আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামে ওরা ইনভলভ হচ্ছে, তাহলে এই নিয়ে আমরা ওখানটার যে পরিবেশটা তৈরি করতে পারছি একটা গুড এনভায়রনমেন্ট, সেখানে স্টুডেন্টরা তাদের স্কিল এবং তাদের যে মানসিক ডেভেলপমেন্ট সাইমালটেনিয়াসলি কিন্তু তারা করতে পারছে। এই জিনিসটা যদি আমরা দিতে পারি তাহলে আমার মনে হয় একটা ফুল আমরা একটা একদম। এডুকেশনের দিকে এগোতে পারবো। একদমই একদমই। শুভম বাবু, এই জায়গায় আপনার থেকে একবার জানবো, আমরা দেখেছি যে দেশে পড়ুয়াদের উদ্বেগ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, যদি আমরা সাম্প্রতিককালে দেখি, ধরুন 2019 থেকে যদি আমরা ডেটা দেখি 2021 পর্যন্ত 35,000 জন শিক্ষার্থী তারা একেবারে চরম পদক্ষেপ নিয়েছে। সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কি সতর্ক থাকা উচিত নয়? 100% সত্যি কথা বলেছেন। এবং আমার এখানে অনেকেই শিক্ষার সঙ্গে যুক্ত মানুষরাই সবাই বসে আছেন। আমাদেরকে এটা বলতে হয় যে আমাদের যেন স্টুডেন্টদের জন্য কন্ডোলেন্স না করতে হয়। এবং অত্যন্ত দুর্ভাগ্যের যে এটা কিন্তু একটা প্রসেসের মধ্যে এসেছে এবং এটা প্রায় নিয়মিত ব্যাপার। আপনি যদি খোঁজ নেন এবং সকালবেলায় খবরের কাগজ দেখছি বা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি, একটা জায়গা জুড়ে রয়েছে। এখন ওই যে বললাম বিষয়টা যে আমরা আর যে ক্লাব বা যেটার কথা ওনারা আলোচনা করছিলেন, ন্যাকের দৌলতে ইচ্ছে না থাকলেও এখন করতে হয়। কেরিয়ার কাউন্সেলিং সেলকে কাজ করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে ইকো ক্লাবকে, কাজ করতে হচ্ছে এনএসএসকে, উইমেন সেল আছে, এই বিভিন্ন সেলগুলো, এবং তারা অ্যাক্টিভিটিসগুলো করছে। কিন্তু মুশকিলটা ওইটা যে স্যার যেটা বললেন যে ওই 24x7 বাড়ির পরিবেশটাকে তো আমি পাল্টাতে পারছি না। সে বাইরে কি করছে ওই সময়টার বাইরে, সেই জায়গায় তার মনের মধ্যে কি প্রেশারটা পড়ছে। এবং ওই যে যেটা দিয়ে আমি শেষ করেছিলাম যে সামাজিক বিচ্ছিন্নতা, আমাকে তৈরি করতে হবে, আমার জন্য কেউ নেই, আমি সমাজ বিচ্ছিন্ন হয়ে আছি, ফলে আমার মূল্যবোধের কোনো প্রয়োজন নেই। এই জায়গাটাকে আরও বেশি করে গুরুত্ব না দিলে কিন্তু এই বিপদ থেকে আমরা বেরোতে পারবো না। এবং সেটা অবশ্যই শিক্ষকদের তো এই দায়িত্ব নিতেই একদম। হবে, এবং সেই সঙ্গে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান যারা আমরা যে মৌগুলো করছি এখন, সেই প্রতিষ্ঠানগুলোর এক্সপার্টদেরও সহযোগিতার কিন্তু প্রয়োজন আছে। একার পক্ষে কিন্তু একার পক্ষে একেবারেই সম্ভব নয়। অতনুবাবু, শৈশব আর কৈশোর এই স্টেজটা আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই সময় এমন কিছু ঘটনা যদি ঘটে যা হয়তো ভবিষ্যতে সেই শিক্ষার্থীর উপর একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে ভবিষ্যতে। তাই জন্য মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। আমরা বলছি শুধু শিক্ষক নয়, আমাদের সম্মিলিত পরিবেশে আশেপাশে প্রত্যেককে, মানে সমাজকে এগিয়ে আসতে হবে। কিন্তু শিক্ষার্থীদেরও তো কোথাও না কোথাও বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। সেই বোঝানোর দায়ভারটা কারা নেবে? আপনার বিষয়টা হচ্ছে শৈশব আর কৈশোর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই বোঝানোর দায়িত্বটা একদম আমাদের প্রাথমিক স্তরে। যদি এখন আমাদের পরিবার আর সেই একান্নবর্তী পরিবার নেই, এখন আমরা খুব একদম সিস্টেমেটিক জায়গায় চলে এসেছি। তো সেই জায়গায় বাড়িতে হয়তো একটাই ছেলে বা একটাই মেয়ে, তো বাবা মা হয়তো উভয়ই চাকরি করেন বা একজন করেন একজন করেন না। তো এই বোঝানোর বিষয়টা একদম প্রাইমারিতে আমাদের বাড়ি থেকেই তৈরি করতে হবে। এই জায়গায় যে শিক্ষক তৈরি করে দেবেন বা স্কুলে গেলে বা ভালো কোনো সোসাইটিতে গেলে বা ভালো কোনো ক্ষেত্রে গেলে ভালো জায়গার সংজ্ঞা সেইভাবে কিছু হয় না। ভালো সংজ্ঞাটা আমি নিজে ভালো হতে হবে। অর্থাৎ আমার বাড়িতে যদি আমি ভালোভাবে একটা পাঠশালা, বাবা মা যদি তার বাড়িতে ভালোভাবে পাঠশালাটা তৈরি করে দেন, তাহলে সেখান থেকেই তার আগামীর যে পারফরমেন্স বা দ্যুতি, সেটা তাকে মানবিক বা সৃজনশীল বা তার মধ্যে যে আগামীকে যে লালন করার যে প্রস্তুতি, সেটা তার মধ্যে গড়ে উঠবে এবং সে এমন একজন মানুষ হবে যাতে তার একদম। দ্বারা কখনো কারো ক্ষতি না হয়। সে যাতে সুস্থভাবে অন্যদেরকেও নিয়েও তার মধ্যে স্বাভাবিক ছন্দে চলতে পারে এবং তার মানবিকতা বোধ, তার সৃজনশীলতা বোধ, এগুলো কখনোই কাউকে আঘাত করবে না। সেই একদম। বার্তাটা আমাদের পরিবার থেকে আমাদেরকে ছোটদেরকে দিতে হবে, সেই একদম, শৈশব হোক মিনিটে কি একটা কথা কৈশোর। বলি আমি এর সঙ্গে। সেটা হচ্ছে, দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন হচ্ছে, তো এখানে কিন্তু আরও বোধহয় খোলা চোখে ব্যাপারগুলোকে দেখা উচিত। আপনার প্রশ্নটা ছিল অ্যাডোলেসেন্সের ওপর।
যে একটি ছেলে একটি মেয়ে তাদের কিউরিয়াসিটি নিয়ে বড় হচ্ছে এবং এমন কিছু একটা বিকৃত মানসিকতার জায়গায় যাচ্ছে, তারা আবেগটাকে সংবরণ করতে পারছে না। সেখানে আমি সেক্স এডুকেশনের বিরোধিতা করছি একটা সময়। আবার আমার পরিবারের যে ধর্মীয় শিক্ষা বা যে বন্ধন, সেটা আবার আমাকে তার থেকে দূরে রাখছে। স্বাভাবিকভাবে অ্যাডোলেসেন্সে গিয়ে তার কিউরিয়াসিটিটাকে সে পূরণ করার জন্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অসামাজিক ক্ষেত্রে একদমই একদমই ঠিক। সমীরবাবু, একেবারে শেষ সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, প্যানেলটা শেষ করবো এবার। এই যে প্রত্যাশা পূরণের একটা চাপ থাকে, প্রত্যাশা পূরণের চাপের জন্যই কি মানসিক স্বাস্থ্যের দিকে নজরটা অবহেলিত হয়? দেখুন, প্রত্যাশা যুগে যুগে মানুষের কাছে করা হয়েছে। প্রত্যেক বাবা মা চায় আমার ছেলে মেয়ে ভালো হবে। সেটা আজকে যেভাবে চাইছে, আজ থেকে 50 বছর আগেও চেয়েছে, আজ থেকে 100 বছর আগেও চেয়েছে। একজন প্লেয়ার যখন কম্পিটিশনে নামে, তার কাছে কি আমরা প্রত্যাশা করি না? ইস্টবেঙ্গল মোহনবাগান যখন খেলে, তখন কি প্লেয়ারদের কাছে আমরা প্রত্যাশা করি না, সমর্থকরা, যে যাতে আমার টিম জেতে? তাই প্রত্যাশার চাপ নয়, কিন্তু যেখানে আমি বলবো ছাত্রছাত্রীদের ভীষণভাবে নিজেদের পড়াশোনা করা দরকার। কিন্তু সব কিছু, এই যে আজকে আমরা আলোচনা করছি, আমি দেখছিলাম আর কি, সামনে স্টুডেন্টরা যত মন দিয়ে শুনছে, লাস্টের দুটো বেঞ্চ সমানে কথা বলে যাচ্ছে। তাহলে এই যে আমরা যখন কিছু বলার চেষ্টা করি, শোনানোর চেষ্টা করি, তখন যদি ছাত্রছাত্রীরা না শোনে, তাহলে কিন্তু সেটার উদ্দেশ্য ব্যর্থ হয়। আমি শুধু আপনাকে বলি যে আজকে যে ভারতবর্ষে যেটা ঘটছে, সেটা কিন্তু নতুন কিছু নয়। পাশ্চাত্যে যে ঘটনাগুলো ঘটেছে, আজকে ভারতবর্ষে সেইগুলো আস্তে আস্তে প্রবেশ করছে। আমরা যদি দেখি, বিদ্যাসাগর মহাশয় যখন বলেছিলেন যে না, স্ত্রী শিক্ষার ব্যবস্থা করতে হবে, মহিলাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেটা ওই আলো নিয়ে এসেই বলেছিলেন যে এটা দরকার। ঠিক সেই রকমভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাই আর কি, প্রতি বছর ইউকে এবং ইউএসএতে প্রথম 100 জন ডক্টরের যখন লিস্ট বেরোয়, তাদের পারফরমেন্স এবং তাদের ইনকামের উপর নির্ভর করে তৈরি হয়। 100 জনের মধ্যে লাস্ট বছরে প্রায় 90 জন ছিল, তারা দে আর দ্য সাইকোলজিস্ট। কারণ দেশ স্বাধীন হবার 100, 150, 200 বছর পরে যখন নেক্সট জেনারের কাছে বৈভব আসে, অনেক দামি মোবাইল আসবে, খাবারের অভাব থাকবে না, তখন কিন্তু আস্তে আস্তে এই ধরনের মানসিকতা তৈরি হবে। তার জন্য কাউন্সেলিং করতে হবে। তার জন্যই আমরা তো বলি যে গুরুগৃহে যে শিক্ষাটা আগে হতো, সেই শিক্ষাটা যেভাবে ছেলেমেয়েরা আত্মস্থ করত, আজকে ক্লাসের বাইরে আমরা যখন দেখি যে বাড়িতে যায়, বাবা মা যখন কি উনি বললেন যে কাজে ব্যস্ত রয়েছে, যারা শিক্ষা দেবার জন্য থাকেন তারা কি প্রপার শিক্ষিত? সেইখান থেকেই ডিভিয়েশন আরম্ভ হয়। অতএব একটি ছেলেমেয়েকে, একটি সমাজকে যদি ঠিক করে আমরা তৈরি করতে চাই, তাহলে সর্বস্তরে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে এবং বাবা মা থেকে আরম্ভ করে সব কিছু সরকারকে দোষ দেওয়া যায় না। সরকার তো একটা নামে, কিন্তু সেটা চালায় কারা? সমস্ত পাবলিকরা চালায়। জাপানে প্রথম 3 বছর স্কুলে শুধু প্রিন্সিপাল এডুকেশনটা পড়ানো হয়, নৈতিক এডুকেশনটা পড়ানো হয়। আমাদের এখানে শুধুমাত্র অঙ্ক ইংরেজি পড়ানোর ফলে অনেক নৈতিকতা তৈরি হয়নি। অফকোর্স আমি বলবো, তাতে আমি হতাশ নয়, আমি আবার বলবো, দেশ স্বাধীন হয়েছে 70 থেকে 80 বছরের মধ্যেই। ভারতবর্ষ যে শক্তিশালী দেশ পরিণত হয়েছে, পৃথিবীতে কোনো তার হিস্ট্রি নেই। কিন্তু তাই ব্যর্থতা থাকবে, ব্যর্থতার সাথে কি হচ্ছে, আমাদের ত্রুটি বিচ্যুতি থাকবে, কিন্তু সেটাকেই সংশোধন করতে করতে আমরা যাব। শিক্ষাক্ষেত্রে এটাই হচ্ছে, যারা শিক্ষিত ব্যক্তি রয়েছেন তাদের কাছে এটা চ্যালেঞ্জ, এবং এভাবেই আমাদের যুগে যুগে এসছে, আগামী যুগে চলবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং এই প্যানেল এখানেই শেষ করছি, তবে অনুষ্ঠান এখনই শেষ নয়। আমার প্রত্যেক প্যানেলিস্ট গেস্টকে অনুরোধ করব, আমার একটা ছোট্ট বলার আছে, বলে নিই। যারা গার্জেন এবং স্টুডেন্টরা এখানে আছেন, এখন জানেন তো যে আমাদের গুগলে অনেক কিছু টুলস পাওয়া যায় ফর ইওর কেরিয়ার গাইডেন্স। ওখানে অনেক টুলসগুলো কিন্তু আছে। যেমন হচ্ছে, দুটো মেথড খুব ফলো করা হয়। একটা হচ্ছে মায়ার অ্যান্ড ব্রিক্স, আর একটা হচ্ছে রিয়াসেক। হ্যাঁ, এই দুটো টুল দিয়ে সমস্ত স্টুডেন্টরা নিজেদের অ্যাসেস করে কিন্তু কেরিয়ার পাথটা ডিজাইন করতে পারবেন, মানে অ্যাপার্ট ফ্রম কাউন্সেলর। মানে তখন কি হবে, আমাদের পাথ সিলেকশনটা কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে।
শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।